দেখো সব অচৈতন্যভাবে সব ঘুমাচ্ছে, ছেলে আর ছেলের বাবা। এখন বাজে 8:10। এ বাবু উঠবি না? বাবু ওই তোর পড়া নেই? দেখো ঘুমাচ্ছে। আমি জানলাটাকে এখন খুলে দিলাম। শুভ সকাল বন্ধুরা, তো ওয়েলকাম জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে 8:10 বললাম তো। আজকে হলো বুধবার, নতুন একটা দিন, নতুন একটা সকাল, মানে নতুন একটা সকাল, নতুন একটা দিন, সব গলিয়ে যাচ্ছে। তো যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এদিকে সমস্ত কাজ বাজ সেরে আসলাম, এখনও রান্না বসাইনি। অন্যদিন রান্না করা হয়ে যায় বা রান্না চলছে তখন আমি ব্লগটা শুরু করি, কিন্তু আজকে রান্নার আগে থেকেই ব্লগটা শুরু করছি। এখন যাব ভাত বসাবো, আর দেখি কি আছে, কি রান্না করা যায় সেটাই এখন করব। এরা তো ঘুমাচ্ছে, এদেরকে একটু চা করে দিতে হবে, কিন্তু চা পাতা নেই। চা পাতা আনতে হবে, দুদিন ধরে বললাম চা পাতা আনার কথা, এনে দেয়নি। যাই হোক, এখন যাব ভাত বসাতে। পত্রটা দিয়ে দিলাম। তো এই যে হাঁড়ি চুলায় বসানো হয়ে গেছে, চুলা উনানে বসানো হয়ে গেছে। এবার ভাতটা বসাবো। ঠিক আছে, এই গ্যাসটা খুব প্রবলেম হচ্ছে, কি যে হচ্ছে। চলছে না, চলবে না, ভেঙে গেছে। ওই যে এই মুখটা ফেটে ফেটে গেছে। এই যে দেখো আমার ভাত বসানো হয়ে গেছে। তো এদিকে ছেলের বাবার জন্য উচ্ছে ভাজছি। ও কয়েকদিন ধরে সেদ্ধ মেদ্ধ এই সমস্তই খাচ্ছে। ও তেল ঝাল জিনিস মশলা সেরকম একটা ওকে দিচ্ছি না, যেহেতু ওর পেটে ব্যথা। আর এদিকে ডিমের ঝোল আমার আর ছেলের জন্য বসিয়েছি, ও তো খাবে না। আর দু একটা পটল ছিল ঘরে, সেটাও দিয়ে দিলাম। পটলগুলো একদম শুকিয়ে যাচ্ছে, তার জন্য ভাবলাম যে ডিমের ঝোলের মধ্যে পটলটা দিয়ে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে। এই আবার রোদ্দুর উঠেছে, সকাল থেকে মেঘলা আকাশ ছিল। যে চা করে নিয়ে আসলাম। বাবু চাটা ঢাল তাড়াতাড়ি। আর এদিকে ওর বাবার তো খুব শরীর খারাপ, তাও কাজে না গেলে হবে না, যেহেতু কাজের সব ছেলে যারা কাজ করে তারা সব বসে যাবে, তাদের সংসার কি করে চলবে। এবার কাজে তো যেতেই হবে তাদের জন্য, নিজের জন্য, নিজেরও সংসার আছে। সকালবেলায় উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়েছে, তাও বলছে পেটে ব্যথা করছে। তারপর অল্প করে কটা ভাত খেয়ে বেরিয়ে গেল। এনে বিস্কুটটা খোল। আর আমি এখন একটু চা করে নিয়ে আসলাম। আর চোখে ঘুম, এই কয়েকদিন ঘুমই হচ্ছে না ঠিক মতো। কোনো বিছানা তোলা হয়নি, বিছানা তুলবো চাটা খেয়ে, তারপরে বিছানাটা পরিষ্কার করব। তো এইদিকে বিছানা পুরো কমপ্লিট তোলা, আর এইদিকে শোকেসটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো এটা এখানে রেখে দিয়েছি। আর তো আমার এর উপরে থাকে, আবার ঘরটার যখন মুছবো তখন আবার চেয়ারগুলোকে আবার নিচে নামিয়ে নেব। বৃষ্টি যতক্ষণ হচ্ছে হতে লাগুক, ততক্ষণ ঘরে মানে কাজগুলো করে নিই। যেমন হলো ঘর মোছাটা রেডি করে রাখি, তারপর বৃষ্টি যদি একটু কমে তারপর কি কাচবো, একবারে ভিজবো, ভিজে স্নান করে উঠবো, কেচে তারপরে ততক্ষণ ঘরের ভিতরে কাজগুলো করে নিই। এই যে জল নিয়ে নিয়েছি, নেতা নিয়ে নিয়েছি মোছার জন্য। তাদেরকে খাবারটা শেয়ার করব ভুলেই গেছি। আমার ছেলে দেখো গামছা পেতে বসেছে, আসনগুলো কেচে দিয়েছি তাই গামছা পেতে বসেছে, আমি দেখিনি, তাহলে ওকে বসাতাম আমি। খিদে পেয়েছে, যে ভাত খেয়ে নিয়েছি আর মনেই নেই তোমাদের সাথে খাবারটা শেয়ার করব। শেষ পাতে, মানে শেষ পাতেও বলা ভুল, এইটুকুনি একটা টপ পটল পড়ে রয়েছে, মাথা গেছে, কোনো কাজ করছে না। তো বন্ধুরা এই খাওয়া দাওয়া করে উঠলাম, আর এই দেখো এখন এই যে ওষুধ নিয়ে নিয়েছি,
এই ওষুধটা কিসের জন্য সেটা আমি বলবো। এই যে দেখছো আমার মুখে মেছে দাগ, এর জন্যই ওষুধ খাচ্ছি। 3 মাস হয়ে গেল, কিন্তু এই যে মুখের এই দাগ একেবারেই মিলছে না, কম পড়েছে। এতদিন যদি আমি ওষুধ না খেতাম হয়তো এরকম হয়ে যেত, মুখে বড় বড় হয়ে যেত। কিন্তু যাই হোক, একটু কম পড়েছে, কিন্তু একেবারে মানে মিটছে না দাগটা। আবার যেতে হবে ডাক্তারের কাছে, দেখি আর একবার দেখাতে হবে। এই নিয়ে 3 বার হবে দেখানো, খালি পাল্টে পাল্টে ওষুধ দিচ্ছে। এদিকে ছেলের বাবা একটু শুয়ে শুয়ে ফোন দেখছে খাওয়া দাওয়া করে, আর আমি জানলার ধারে এখানে একটু বসে রয়েছি। আমি বেশিরভাগ এই জানলার ধারে দুপুরবেলায় একটু বসে বাইরের দিকে দেখি, বেশ ভালোই লাগে। কিন্তু বাইরে সেরকম কোনো পরিবেশ নেই দেখার, ওই একজনের বাড়ি আছে, এটাই আর কি। জামা কাপড়গুলো বৃষ্টিতে পুরো ভিজে গেছিলো, যাই হোক আবার শুকিয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন জামা কাপড়গুলো তুলে নেওয়া যাক। বাবারে, জুতোগুলো সব ভিজা। এই জামা কাপড়গুলো তোলা হয়ে গেল। কোনটা একটু হলে জানো তো বন্ধুরা, এই জামা কাপড় তুলে এই আসলাম, তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। যার বাবা মার টাকা পয়সা নেই সেসব সন্তানেরা একমাত্র বোঝে এই দুনিয়াদারিটা কত কঠিন। যাদের হেল্প করার নেই, যেমন আমার শ্বশুরবাড়ির থেকে কানা করিয়েও আমাকে হেল্প করার নেই, আর বাবার বাড়ির থেকে যাই হোক একটু সাহায্য আমি পেয়েছি, তো ওইটুকু দিয়েও আমার মাথা গোঁজার ঠাঁই হবে না। তাই আজকে বলছি যে যার বাবা মার টাকা আছে তাদের ছেলে মেয়েদের বড় বড় স্বপ্ন আছে, আর যার বাবা মার টাকা নেই তাদের ছেলে মেয়েদের স্বপ্ন চিরকালের মতো মাটির নিচে চাপা পড়ে যায়। এটাই হচ্ছে জীবন। তাই আমার ছেলেকে বলছিলাম যে বাবু, আজকে আমার বাবা মার টাকা পয়সা থাকলে আমরাও হয়তো পড়াশুনো করে অনেক উঁচু জায়গায় চাকরি করতে পারতাম, অনেক ভালো জীবন পেতাম। বাবা মার টাকা পয়সা নেই বলে যে যার মতো পড়াশুনো ছেড়ে দিয়েছি টাকার জন্য। কোথা থেকে বই কিনবো, কোথা থেকে এটা কিনবো, কোথা থেকে সেটা কিনবো, অনেক জীবনে অনেক ঝড় ঝাপটা দিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। সত্যি কথা বলতে এই বাজারে কারোর হেল্প ছাড়া কেউ দাঁড়াতে পারে না। আমার শ্বশুরবাড়ির থেকে আমাদের চারানা পয়সাও হেল্প আমাদের করে না। যদি করতো এতদিন আমরা হয়তো বাড়ি টাড়ি করে নিতে পারতাম। আর আমার হাজব্যান্ড একা ইনকাম করে কি করে চালাবে সংসারে? এত খরচা, ছেলের স্কুল পড়া, তারপরে জিনিসের যেভাবে দাম বাড়ছে, সেক্ষেত্রে একা হাতে ইনকাম করে বাড়ি করা খুবই একটা চাপের ব্যাপার হয়ে যায়। তাই বলছি ছেলেকে, আমি বলছি যে বাবু, যার বাবা মার টাকা পয়সা থাকে তাদের ছেলে মেয়েদের অনেক বড় বড় স্বপ্ন পূরণ হয়, তারা অনেক কিছু পায়। আর যাদের নেই তারাই জানে এই জীবনে বেঁচে থাকার লড়াইটা কত কষ্টকর, কত কষ্টকর। সত্যি আমরা বুঝেছি, আমি আর আমার দাদা বুঝেছি যে কত কষ্ট। সত্যি আমাদের হেল্প করার কেউ ছিল না, কেউ নেই। আর আমার কপালেও তাই, আমাদেরও কোনো হেল্প করার কেউ নেই। এইভাবেই আর কি আমাদের চলতে হচ্ছে, আগামী দিনেও চলতে হবে। আর ভগবান যেটুকুই কপালে লিখে দিয়েছে সেইটুকুই দেবে, আর কি দেবে। বন্ধুরা, ছেলের সাথে একটু কথা বলছিলাম, কথা বলতে বলতে সেই ছোটোবেলার কষ্টের কথা সেইগুলোই ওর সাথে শেয়ার করছিলাম, আর তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করলাম। আর ভীষণ মাথা যন্ত্রণা করছে, এই যে এখন প্যারাসিটামলটা খেয়ে নিচ্ছি। মানে অতিরিক্ত টেনশন নিলে না এরকমই হয় আমার। ঠান্ডাও লেগেছে, গলাটা আর ওই কান পাশটা ব্যথা, মাথা ভার হয়ে রয়েছে। এই যে বাবু এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে, বাবুর সাথে একটু কথা বলছিলাম।
আমি এখানে ওষুধের কৌটো নিয়ে বসেছি। আমার মা এই কৌটোটা আমাকে দিয়ে গেছিল ওষুধ রাখার জন্য। ও বাড়িতে গিয়ে দেখি এরকম একটা কৌটো রয়েছে, মা বলছে তারা এই কৌটোটা তুই নিয়ে যা, ওষুধ রাখবি। তা আমি নিয়ে এসে এই মাথা যন্ত্রণার ওষুধ, প্যারাসিটামল, গা ব্যথা, গ্যাসের ওষুধ সব আমি এই কৌটোর মধ্যে রেখে দিই। তো দেখো এখানে মাংস এনে দিয়েছে ওর বাবা। তা আমি বললাম বাবু আমাকে একটু হাতে হেল্প করে দাও না। তা বলছে কী কাটতে হবে মা? আমি বললাম একটু আলু, আদা, রসুন। তো দেখো বাবু এখন আমাকে আলু কেটে দিচ্ছে। এবার ওর বাবার জন্য একটু আলু সিদ্ধ দেবো। ওর বাবা যেহেতু ঝাল মশলা তেল একদমই খাবে না, আমি বলেইছি তোমাদেরকে। তার জন্য হচ্ছে ওর বাবা বললো আমাকে একটা আলু হাতে দিয়ে দাও। আর আমি যে আলুটা নিলাম, নিয়ে এখন ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। বসানো হয়ে গেছে। গরম, গা ধুয়ে এসেছি, আবার পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি। আর এদিকে রান্না হচ্ছে মাংস। দেখো আমার ছেলে আলু কেটেছে, চলো তোমাকে একটু দেখাই। এই দেখো এরকম বড় বড় করে আলু কেটে দিতে হবে। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই মশলা বেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। এখন পেঁয়াজটা দিয়ে দিই। বাকি পেঁয়াজটাও দিয়ে দিলাম। হলুদটা এখন দিয়ে দেখো মাংস দিয়ে কেমন তেল বেরিয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো। ছেলের জন্য একটু কষা মাংস তুলে রেখেছি, বেশি জল দেবো না। বাবু কষা মাংস দিয়ে দুটো ভাত মাখাতো, তুই আর আমি খাই। তাড়াতাড়ি আয় নে। বাবু এখন কষা মাংস দিয়ে ভাত মাখাচ্ছে। আমার জন্য একটু অল্প করে দে। হ্যাঁ, গরমে পুরো ঘেমে চান করে যাচ্ছি। নিয়েছি, বাবু বসে গেছে খেতে। এই যে মাংস, ছেলের বাবা খাবে না, ওর জন্য আলু সিদ্ধ দিয়েছি। আর দেখো দেবো, শুকনো করে খাবো তেমন দাও, সলিড দেখে দাও। আলু দিও না, আলু রাখো, পরে নেবো। বাবুকে কিন্তু শুধু আলু দিইনি, মাংসও দিয়েছিলাম পরে। আর তারপর ওর বাবা চলে আসলো। ওর বাবা দেখো আলু সিদ্ধ দিয়ে এখন ভাত খাচ্ছে। বেচারি মাছ মাংস কিছুই খাবে না।